আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই স্ট্রাকচারাল মেকানিক্সের নতুন আরেক পর্বে। তো স্ট্রাকচারাল মেকানিক্সের অলরেডি আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। দ্বিতীয় অধ্যায় আজকে হচ্ছে তৃতীয় পার্ট। তো তৃতীয় পার্টে আমরা জাস্ট একটা ম্যাথ সমাধান করব, দেন হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। ওকে, তো এই স্ট্রাকচারাল থার্ড সেমিস্টারের স্ট্রাকচারাল মেকানিক্সটাকেই একটু হার্ড সাবজেক্ট বলে মনে হয়, এ কারণেই আমি এই সাবজেক্টটাকে একটু গুরুত্ব বেশি দিয়েছি। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। যদি আমাদের পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তীতে যে পার্ট আসবে সেগুলা তোমরা সাথে সাথেই পেয়ে যাও। ওকে, তো দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3-তে যে ম্যাথটা করাবো, দেখো আমি বোর্ডে উঠাই নিয়েছি। তো ম্যাথটা কি বলছে যে 100 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পাম্প প্রতি মিনিটে 20 টন পানি 20 মিটার উচ্চতায় উত্তোলন করতে সক্ষম। পাম্পের দক্ষতা আমাদের নির্ণয় করতে বলছে। তো পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে আমরা যে ম্যাথগুলো সমাধান করছি সেগুলা হচ্ছে আমাদের যে পাম্পটা ছিল, পাম্পের দক্ষতা দেওয়া ছিল। পাম্পের দক্ষতা আমাদের 80% বা 75% এরকম দক্ষতা দেওয়া ছিল। আমাদের এই পাম্পটা কত অশ্ব ক্ষমতার সেটা আমাদের বের করতে হয়েছিল। তো আজকে যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের এই অশ্ব ক্ষমতাটা দেওয়া আছে। দেখো এখানে 100 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই আমাদের পাম্পটা। তো আজকে আমাদের এই পাম্পটা কতটুকু দক্ষতা রয়েছে, কাজের দক্ষতা, সেটা বের করতে হবে। ওকে, তো দেখো আমরা শুরু করে দেই। তো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে শুরুতে আমরা কোন বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে ম্যাথের মধ্যে যে আমাদের মানগুলো রয়েছে সাইড নোট দিয়ে আগে শুরুতে লিখে নেব। ওকে, তো তোমরাও খাতার ডাইন সাইডে এরকমভাবে সাইড নোট দিয়ে যে উপাত্তগুলো দেওয়া থাকবে উপাত্তগুলো লিখে নিবা আগে। ওকে, তো দেখো এখানে কি বলছে শুরুতে, 100 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পাম্প প্রতি মিনিট মানে 1 মিনিট অর্থাৎ আমরা কি জানি 60 সেকেন্ড। তাহলে সময় আমরা পাইলাম 60 সেকেন্ড। 20 টন পানি, কত টন পানি? 20 টন পানি। তার মানে এটা হচ্ছে আমাদের পানির ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো 20 টন অর্থাৎ টনকে যদি আমরা কেজিতে প্রকাশ করি তাহলে আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে। ওকে, তো আমরা এই 20কে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে আমরা কেজিতে এর মান পেয়ে যাব। তো এখানে আমাদের আসে 1 2 3 মেবি 20,000 কেজি, 20,000 কেজি পানি। তারপর কি দেওয়া আছে, 20 মিটার উচ্চতা। আমাদের হাইট কত? 20 মিটার। ওকে, 20 মিটার উচ্চতায় তুলতে হবে। এই পাম্পের দক্ষতা নির্ণয়ের সূত্র আমি একটা দিছিলাম। তোমরা যারা প্রথম পার্ট দেখছো ওইখানে আমি এই অধ্যায়ের যাবতীয় সূত্রগুলো উঠাই দিছিলাম। যারা নতুন দেখতেছো অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবে। ওইখানে সবগুলো তোমাদের বেসিক ধারণা দেওয়ার পর কিছু সূত্র দেওয়া হয়েছিল। ওই সূত্রটার মধ্যে একটা ছিল আমাদের পাম্পের দক্ষতা নির্ণয়ের সূত্র, সেটা আমাদের ইটা দ্বারা প্রকাশ করা হয়। পাম্পের দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো সূত্রটা ছিল আমাদের ইটা ইকুয়াল পি আউটপুট ডিভাইডেড পি ইনপুট। ওকে, আর এই ইটাকে পার্সেন্টেজে আমাদের প্রকাশ করতে হয়। ওকে, পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, সেজন্য আমরা গুণ 100 দিলাম। তো দেখো এখানে আমরা পি আউটপুট এবং পি ইনপুট এই ব্যাপারটাও দ্বিতীয় পার্টের মধ্যে এরকম একটা ম্যাথ করে যাচ্ছি। তো এখন আমাদের পি আউটপুট এবং পি ইনপুটের মানটা বের করতে হবে। পি ইনপুটের মানটা হচ্ছে আমাদের পি ইনপুট তোমাদের কি বলছিলাম
যে যে মোটরটা থাকবে, মোটরটার কত অশ্ব ক্ষমতা দেওয়া হয়েছে সেটাই মূলত পি ইনপুট। অর্থাৎ এইখানে দেখো আমাদের 100 হর্স পাওয়ার দেওয়া হয়েছে, 100 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন আমাদের এই মোটরটা। এটাই হচ্ছে আমাদের কি পি ইনপুট, এটি হচ্ছে আমাদের পি ইনপুট। আর পি আউটপুটটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, তো দেখো পি ইনপুটটা আমাদের কত, তাহলে 100 হর্স পাওয়ার। পি ইনপুটটা হচ্ছে আমাদের 100 হর্স পাওয়ার। এখন আমাদের কি করতে হবে, পি আউটপুটের মানটা যদি পেয়ে যাই তাহলে আমাদের এই পাম্পের দক্ষতা বের হয়ে আসবে। ওকে, তো দেখো পি আউটপুটের মান কিভাবে বের করব, আমরা পার্ট 2-তে সেটা দেখে আসছি। পি আউটপুটের মানটা আমাদের কিভাবে বের করতে হয়। পি আউটপুটের আমাদের দুটো সূত্র রয়েছে, একটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে প্রয়োগ করা হয় আর একটা মিনিটের ক্ষেত্রে। এখানে যেহেতু আমরা সেকেন্ড নিয়েছি, তো সেকেন্ডের ক্ষেত্রে যে সূত্রটা হবে সেটা হচ্ছে, দেখো আমি কোথায় করে দেই, আচ্ছা এইখানে করে দিয়ে মানটা ওইখানে লিখবো। তাহলে আমরা এখন কি করতেছি, পি আউটপুটের মানটা বের করতেছি। পি ইনপুট কি, তাহলে আমাদের যতটুকু পাম্পের যে ক্ষমতাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের পি ইনপুট। এখন আমাদের পি আউটপুটের মানটা বের করলে আমরা পাম্পের দক্ষতা পেয়ে যাব। তো পি আউটপুটের দুটো সূত্র রয়েছে, তার মধ্যে এখন আমরা এই সেকেন্ডের ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে সেটা আমরা এখানে প্রয়োগ করব। ওকে, পি আউটপুটের ক্ষেত্রে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এমএইচ ডিভাইডেড 75 গুণন টি। ওকে, তাহলে কি হলো, আমি কিন্তু দ্বিতীয় পার্টের মধ্যে তোমাদের এই টাইপের ম্যাথ করা দিয়ে যাচ্ছি। তো পি আউটপুটের সূত্র এমএইচ ডিভাইডেড 75 গুণন টি। তাহলে এম এর মান আমাদের কত, 20,000। এম এর মান 20,000 গুণন উচ্চতা আমাদের হচ্ছে 20 ডিভাইডেড 75 গুণন টি এর মান কত আমাদের 60। এটা তোমরা সাথে সাথে ক্যালকুলেশন করো। দেখো আমিও একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে 20,000 গুণন হচ্ছে 20 গুণন 20 ভাগ হচ্ছে আমাদের 75 গুণন 60, কত আসে আমাদের 88.88 এত আমাদের পি আউটপুটের মান আসে। তাহলে আমরা এখানে ডিরেক্ট এই পি আউটপুটের মানটা তোমাদের যদি এদিকে জায়গা থাকে তোমরা নিচে লিখবা, আমাদের জায়গা নেই জন্য এখানে লিখছি। ওকে, তো পি আউটপুট মান কত পাইলাম আমরা, 88 এত হর্স পাওয়ার। ওকে, তো দেখো এইটুক আমি এখন মিশাই দিই, যেহেতু আমার এই সাইটোনের মধ্যে তোমরা এইটুকু জায়গা লিখবা, আমার জায়গা নেই জন্য আমি এখানে লিখছি। এখন পি আউটের মানটা আমি এখানে জাস্ট বসাই দিলাম, তোমরা ওইখানে নিচে করবা। তো এখন দেখো আমাদের অঙ্কটা শেষ। এখন জাস্ট এখানে মান বসাই দেব, মান বসাই দিলে অঙ্কটা আমাদের কমপ্লিট। তো পাম্পের দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো পি আউটপুটের মান আমরা কত পাইলাম, 88.88 আমি বাংলা ইংলিশ গুলাই ফেলতেছি, যাই হোক। পি ইনপুটের মান হচ্ছে আমাদের 100 গুণন সূত্রের এখানে 100। তো এই 100 আর 100 যদি আমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে আসে আমাদের 88.88%। ওকে, 88.88%। তো এটা হচ্ছে আমাদের পাম্পের দক্ষতা। তো এখানে মেইন হচ্ছে তোমরা যে ম্যাথটা দেওয়া থাকবে উপাত্তগুলো সুন্দর করে লিখবা। উপাত্ত থেকে যে পাম্পের দক্ষতা নির্ণয়ের সূত্রটা আমাদের হচ্ছে পি আউটপুট ডিভাইডেড পি ইনপুট গুণন 100। তো এখানে পি আউটপুটের মানটা সুন্দরভাবে বের করে নেবা। পি ইনপুটটা আমাদের দেওয়াই আছে, মান বসে দিলে অঙ্ক কমপ্লিট। তো মোটামুটিভাবে আমাদের দ্বিতীয় অধ্যায়টা শেষ হয়ে গেল। এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। ওকে,
তো তৃতীয় অধ্যায়েও আমরা আগের মতো পার্ট বাই পার্ট তোমাদের ভিডিও দিয়ে যাব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পেজটিও ফলো দিয়ে রাখবা। তো তৃতীয় অধ্যায়টা হচ্ছে তোমাদের বলের সূত্র। অধ্যায়ের নাম কি? বলের সূত্র। তো বলের সূত্রের মধ্যে আমি তোমাদের শুরুতেই বলছিলাম, আশা করি তোমরা এগুলো উঠাই নিছো, আমি মিশাই দিই। ওকে, আর যারা এখনো করো নাই তোমরা ভিডিওটা একটু পিছনের দিকে নিয়ে আবার ভিডিওটা ভালোভাবে দেখিও। আর এখানে এমন কিছু কথা বলি নেই যে তোমরা বুঝতে পারবে না, আশা করি সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবা। তো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বলের সূত্র। তো আমি শুরুতেই বলছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ে যে মেইন টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে মেইন যে আমাদের বোর্ডে যে আসার মতো যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোই জাস্ট করব। আমরা এত বিস্তারিত পড়ার আমাদের সময় নেই। তো এই বলের সূত্র অধ্যায়ের শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। তো সাম্য অবস্থাটা কি সেটা শুরুতে আমরা জানবো। সাম্য অবস্থাটা হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়ারত যে বলগুলো রয়েছে এই ক্রিয়ারত বলগুলোর লব্ধি যদি শূন্য হয় তাকে আমরা সাম্য অবস্থা বলবো। দেখো আমি লিখে দেই, তোমার সাথে সাথে উঠায় নাও। সাম্য অবস্থা, সাম্য অবস্থাটা কি? কোনো বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোর লব্ধি, কোনো বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোর লব্ধি যদি শূন্য হয় তাকে কি বলবো? তাকে কি বলে? সাম্যাবস্থা বলে। ওকে, তো আমরা জানলাম যে সাম্য অবস্থাটা কি। এই সাম্য অবস্থার আমাদের তিনটি শর্ত রয়েছে। কি কি শর্ত আমি সাথে সাথে উঠাই দেই, তোমরাও সাথে সাথে উঠাই নাও। ওকে, তো প্রথম শর্তটা হচ্ছে আমাদের সাম্য অবস্থার শর্ত হচ্ছে তিনটি, লিখে দিচ্ছি দাঁড়াও। সাম্য অবস্থার শর্ত হচ্ছে তিনটি। প্রথম শর্ত হচ্ছে আমাদের উলম্বিক বলগুলোর যোগফল শূন্য হবে বা ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল শূন্য হবে। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া উলম্বিক বল বা ভার্টিক্যাল ফোর্স কি? দেখো এই চিত্রটা দেখলে বুঝতে পারবা। তো আমি দ্বিতীয় অধ্যায়ে একটা ম্যাথ করেছিলাম, সেটা হচ্ছে যে বলের উপাংশ বিভক্ত করতে হয়। মূলত তৃতীয় অধ্যায়ে তোমাদের এই বলের উপাংশের বিভাজন চলে আসবে। তো এখানে খেয়াল করো, ভার্টিক্যাল ফোর্স বা উলম্বিক বল কোনগুলা? এই আমাদের মানে লম্ব বরাবর যে বলগুলো থাকবে, এখান থেকে উপরে বা এখান থেকে নিচে, এখান থেকে উপরে বা এখান থেকে নিচে যে বলগুলো কাজ করবে সেগুলো হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স বা উলম্বিক বল। কি বললাম? লম্বালম্বী অবস্থায় যে বলগুলো থাকবে সেগুলো আমাদের ভার্টিক্যাল ফোর্স বা উলম্বিক বল। তো প্রথম শর্তটা হচ্ছে আমাদের উলম্বিক বলগুলোর যোগফল শূন্য হবে বা ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল শূন্য হবে। যোগফল এই সামেশন দ্বারা যোগফল বোঝায়। আর হচ্ছে কি বলছে যে ভার্টিক্যাল ফোর্সের মান কি হবে? শূন্য হবে। বা বাংলাতে কি লিখতে পারি যে উলম্বিক বলগুলোর যোগফল শূন্য হবে। বলগুলোর যোগফল শূন্য হবে। তো বরাবরই আমরা তৃতীয় অধ্যায় এই বেসিক দেওয়ার পর দেন আমরা ম্যাথে চলে যাব। ওকে, তো দ্বিতীয় যে শর্তটা রয়েছে
সাম্যাবস্থার দ্বিতীয় শর্তটা হচ্ছে আমাদের আনুভূমিক বলগুলোর যোগফল শূন্য হবে। আনুভূমিক বল বা আমাদের কি বলা যায় এটাকে, হরিজন্টাল ফোর্স। তো হরিজন্টাল ফোর্স কি সেটাও তোমাদের শুরুতে জানতে হবে। তো দেখো আমরা লম্বিক যে বলগুলো রয়েছে সেগুলোকে কি বলি, উলম্বিক বল বা ভার্টিক্যাল ফোর্স। আর হচ্ছে আনুভূমিক যে বলগুলো যাবে, ভূমির সাথে যে বলগুলো যাবে সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স বা কি এটাকে বলে আনুভূমিক বল। ওকে, তো দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের আনুভূমিক বলগুলোর যোগফল শূন্য হবে বা হরিজন্টাল ফোর্স এর সমষ্টি কি হবে, শূন্য হবে, শূন্য হবে। তো বাংলায় কি লিখতে পারি যে আনুভূমিক বলগুলোর যোগফল শূন্য হবে। আনুভূমিক বলগুলোর যোগফল শূন্য হবে। যোগফল শূন্য হবে। সাম্যাবস্থার তৃতীয় যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মোমেন্টের যোগফল শূন্য হবে। তো সামেশন মোমেন্টের যোগফল শূন্য হবে। মোমেন্টের যোগফল কি হবে, শূন্য হবে। ওকে, তোমরা সাথে সাথে উঠায় নাও। তো এই গেল আমাদের সাম্যাবস্থা কি, সাম্যাবস্থার তিনটি শর্ত। তো এখন আমরা দেখব বলের বিভাজন বা এই বলগুলোকে উপাংশে বিভক্ত করা। তোমাদের আমি দ্বিতীয় অধ্যায়ে বলছিলাম যে আমরা এখানে যে তৃতীয় অধ্যায় ম্যাথগুলো করবো সেগুলো হচ্ছে মূলত বলগুলোকে উপাংশে বিভক্ত করা। তো বলগুলোকে উপাংশ বিভক্ত করা আজকে আমরা শিখব। তো তোমার যদি এগুলো উঠায় নেওয়া হয় তাহলে আমি এগুলা মিশাই দিই, দেন হচ্ছে আমরা সামনের দিকে যাই। ওকে, তো এখন আমরা কি করব, বলের বিভাজন দেখব, বলের বিভাজন বা উপাংশে বিভাজন বা উপাংশের বিভাজন। তো এগুলার কিছু শর্ত রয়েছে, তো শর্তগুলো শুরুতে আমি দেব। আশা করি তোমাদের এগুলো উঠা হয়ে গেছে, আমি মিশিয়ে দিতেছি। ওকে, তো এখন আমরা কি দেখব, বলের বিভাজন বা উপাংশের বিভাজন। বলের বিভাজন বা উপাংশে কি করছে যে উপাংশের বিভাজন। উপাংশের বিভাজন। ওকে, তো এই বলের বিভাজনের কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের রাশিগুলো থাকবে, এগুলো হচ্ছে এই কোনো প্রত্যেকটা রাশিকে আমরা দুটি উপাংশে ভাগ করতে পারি। প্রত্যেকটা রাশিকে কি করতে পারি, দুটি উপাংশে বিভক্ত করতে পারি। এগুলা এক একটা হচ্ছে আমাদের রাশি। তো এই রাশিগুলোকে আমরা দুটি উপাংশে বিভক্ত করতে পারি। কি সেটা হচ্ছে আমরা একটু আগে পড়ে আসলাম যে একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে লম্বিক বা উলম্বিক যেটা বলো। তো উপাংশের বিভক্তটা কি সেটা দেখেছিলাম যে আমাদের এই যে রাশি থাকবে বা বল থাকবে, এই বলটাকে এই যে লম্বিক এবং আনুভূমিক ভাবে যে আমরা একাধিক বলে প্রকাশ করলাম সেটা হচ্ছে আমাদের উপাংশে বিভক্ত করা। ওকে, তো এই রাশিটাকে কি করলাম আমরা দুটি উপাংশে বিভক্ত করলাম। কোনটা একটা হচ্ছে লম্বিক, একটা হচ্ছে আনুভূমিক, বা এটিকে আমরা বলি ভার্টিক্যাল ফোর্স, এটাকে হরিজন্টাল ফোর্স বলা হয়। ওকে, তো সেটাই বলছে যে বলের বিভাজন মাত্র দুটি উপাংশে বিভক্ত করা যায়। বল কি করা যায়, দুটি উপাংশে বিভক্ত করা যায়। অর্থাৎ এখানে আমি লিখে দিই, দেখো যে একটি ভেক্টর রাশিকে দুটি উপাংশে বিভক্ত করা যায়। কিন্তু একটি ভেক্টর রাশিকে তোমার সাথে সাথে উঠায় নাও, রাশিকে দুটি উপাংশে বিভক্ত করা যায়। কি এক হচ্ছে আমাদের লম্বিক, এক হচ্ছে আমাদের লম্বিক বা উলম্বিক যেটাই বলো না কেন। দুই হচ্ছে
আনুভূমিক, অর্থাৎ ভূমির সাথে। এটা হচ্ছে আমাদের লম্বিক, এটা হচ্ছে আনুভূমিক, আর এটা হচ্ছে কি আনুভূমিক। ওকে, তো এই গেল বলের বিভাজন বা উপাংশের বিভাজন। উপাংশে আমরা বলটাকে কয় ভাগে ভাগ করতে পারি, কয় ভাগে বিভক্ত করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে লম্বিক বা ভার্টিক্যাল ফোর্স, এটাকে আমরা ভার্টিক্যাল ফোর্স বলতে পারি, আর আনুভূমিক বা আমাদের হরিজন্টাল ফোর্স। ওকে, তো আশা করি তোমাদের ওঠায় নেওয়া হয়ে গেছে। আমি মিশাই দিতেছি। তো আমরা যে বলগুলোকে উপাংশে বিভক্ত করব, সেগুলা আমরা জাস্ট কি করব, শুধু হেলানো যে রাশিগুলো থাকবে ওই রাশিগুলোকে বিভক্ত করতে পারবো। এই চিত্রে দেখো, আমাদের এই যে আমাদের লম্বিক যে বলটা রয়েছে, এখানেও কিন্তু এক একটা বল থাকবে, এখানেও এক একটা বল থাকবে। ওকে, তো এই আমাদের আনুভূমিক বা ভূমি বরাবর যে বলটা যাবে সেটা, আর যে লম্বিক বলটা যাবে, এই বলগুলোকে আমরা এই উপাংশে বিভক্ত করতে পারবো না। তাহলে উপাংশে কোনগুলোকে বিভক্ত করতে পারবো? আমাদের যে হেলানো তলে যে রাশিগুলো থাকবে, হেলানো তলে, অর্থাৎ ভূমি বরাবর না, লম্বিক বরাবর না, হেলানো তলে যে রাশিগুলো থাকবে এগুলোকে জাস্ট আমরা উপাংশে বিভক্ত করব। দেখো, এই হেলানো তলের রাশিগুলো কি করতে পারি? এই যে এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, একটা ভার্টিক্যাল ফোর্স, সরি এটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্স। এভাবে বিভক্ত করতে পারি, এভাবে বিভক্ত করতে পারি। এই আমাদের যে ভূমি বরাবর যে বলগুলো আছে এগুলোকে আমরা কি করতে পারি না, উপাংশে বিভক্ত করতে পারি, বা লম্বিক যে বলগুলো আছে বা আনুভূমিক যে বলগুলো আছে এগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারি না। তোমরা এই জিনিসটা নোট করে নাও, খাতার মধ্যে নোট করে একটা সুন্দরভাবে দাগ দিয়ে রাখো, তাহলে তোমাদের মনে থাকবে। ওকে, তো আমরা কি করতে পারি, এখানেও কিছু তোমাদের নোট দিই, তোমরা সুন্দরভাবে উঠায় নাও। তো প্রথম দেখো, তোমরা এই জিনিসটা নোট করে নাও সুন্দরভাবে খাতার মধ্যে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম নোট কি দিতে পারি, শুধুমাত্র হেলানো তলে যে রাশিগুলো থাকবে তাকে উপাংশে বিভক্ত করা যাবে। শুধুমাত্র কি হেলানো ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। শুধুমাত্র হেলানো যে রাশিগুলো রয়েছে, এই যে হেলানো রাশিগুলো রয়েছে এগুলোকে শুধু উপাংশে কি করা যায়, উপাংশে বিভক্ত করা যায়। ওকে, শুধুমাত্র এই হেলানো রাশিগুলোকে উপাংশে বিভক্ত করা যায়। সেকেন্ড যে নোটটা দেবো সেটা হচ্ছে আনুভূমিক ও লম্বিক ভেক্টর হয়। আমরা কি করতে পারবো, যে হেলানো তলের যে ভেক্টর রাশিগুলো থাকবে এগুলাকে উপাংশে বিভক্ত করতে পারবো যদি আনুভূমিক বা লম্বিক হয়, যেটা তোমাদের এখনই বললাম, যে যদি আনুভূমিক বা ও লম্বিক হয়। আনুভূমিক অর্থাৎ ভূমির সাথে যে রাশি থাকবে, আর লম্বিক হচ্ছে এই লম্ব বরাবর যে ভেক্টর রাশি থাকবে। যদি আনুভূমিক ও লম্বিক ভেক্টর রাশি হয় তাকে বিভক্ত করতে হবে না, তো তোমরা সুন্দরভাবে এটা খাতার মধ্যে নোট করে নিয়ে এরকম ভাবে একটা বক্সের মধ্যে রেখে দিবা, তাহলে তোমাদের জিনিসটা সহজেই চোখে পড়বে, তোমরা বুঝতে পারবা। ওকে, তো ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। আমি শুরুতেই তোমাদের বলে দিচ্ছি যে পার্ট বাই পার্ট ভিডিও আসবে, আমরা এই ভিডিও আর বেশি লং করব না। তো
তো আজকের মতো এ পর্যন্ত থাকবে। দ্বিতীয় পার্টে তোমাদের ম্যাথ ম্যাথ করাবো। হচ্ছে আমরা শুরুতে কি করবো, শুরুতে সূত্র দেবো, সূত্র দিয়ে আমরা ম্যাথ করাবো। আর উপাংশে বিভক্ত করা তো এখানেও দেখাইলাম। ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টে তোমাদের আরও ভালোভাবে বোঝানো হবে, প্লাস কয়েকটা সূত্র দেবো। দ্বিতীয় অধ্যায়ের মতো তৃতীয় অধ্যায়েও কয়েকটা সূত্র দেবো, দেন হচ্ছে আমরা ম্যাথ সমাধানে চলে যাব। তো আজকের মতো এই পর্যন্ত। তৃতীয় পার্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্টের জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, তো পেজটাকেও ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।